যেখানে সরকার হানিমুনে আছে, আর হানিমুনে কেউ যদি ডিস্টার্ব করে তখন তো সরকার একটু বেশি রাগান্বিত হয় যে কোনো হানিমুন পিরিয়ডে, যে হানিমুনে আসছি, এত সুন্দর একটা অবস্থানে আছি, তোমরা কেন উকি ঝুঁকি দিচ্ছ, মানে আমাদেরকে একটু ডিস্টার্ব করতেছো। তো সরকার যে হানিমুনে যাচ্ছে, সে হানিমুন পিরিয়ডে তো হলো আমাদের বাংলাদেশ তো নষ্ট হয়ে যাচ্ছে, সীমান্তে মানুষ মারা যাচ্ছে, নদীগুলা রক্ষা না করে খাল খনন করতেছে এবং সকলের উপর একটা ধ্বংসযজ্ঞ চালিয়ে দিচ্ছে। এটা তো আসলে আমরা মানতে পারবো না। এটা হলো একটা ছাত্র দলের যে হলো ওই মন্ত্রী হাবিবুর রশিদ থেকে কি যেন নাম, যে হলো লাল বাসের পিছনে দৌড়ায়, ও মানতে পারবে, আমি কিন্তু মানতে পারবো না, কারণ আমার মগজ আছে, ওর মগজ নাই। ও দৌড়াইতে পারবে, আমি দৌড়ানোর লোক না। এই জন্য আমরা বলি যে বাংলাদেশে নতুন করে এই জিনিসগুলো হলো সাজাতে পারে। আপনি চিন্তা করেন, রামিসার বাবা বলতেছে আমি বিচার পাবো না, কয় বছরের সন্তান সে ধর্ষণ হয়েছে, শাহ আলী মাজারে কারা মপ করেছে, সরকারের কাছে কোনো প্রশ্নগুলোর আমরা এই পর্যন্ত কোনো সমাধান পাই নাই। এই জন্য আমি মনে করি যে তারেক রহমান মাছ কাট টাট বাদ দিয়ে তারেক রহমান নিজে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করা প্রয়োজন, নাকি আপনারা কি এটার সাথে? এই জন্য হলো মানে উনি যদি না পারে তখন, এখন আমাদের কি ওই যে শেখ হাসিনার সময় ছিল, যারাই দেয় হলো ফেল করে, এবং সালাউদ্দিন সাহেব আশা বসে থাকে কখন তারেক রহমান কোন দিকে হলো ঝামেলায় পড়ে যায়, আমার মন্ত্রিত্বটা চলে যায়। মন্ত্রীদেরও তো হাত পা বাঁধা, অনেক মন্ত্রীর সাথে তো আমাদের কথা হয় যে ফাইল নিয়ে যায়, ফাইল রেখে চলে যান, কারণ আমার এটা হলো হাওয়া ভবনের লোকদেরই হলো আমি করতে হবে, আপনার দরকার নাই এখানে। তো সরকারের যে কিচেন ক্যাবিনেট আছে, অর্থাৎ মন্ত্রণালয়ের ভিতরে সরকারের একটা আলাদা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়টা কিচেন ক্যাবিনেট হলো সবচেয়ে দক্ষ মানুষদের দিয়ে বানায়, যারা হলো বাংলাদেশটা লিড করে থাকে বা যে কোনো কান্ট্রি লিড করে থাকে। সরকারের কিচেন ক্যাবিনেটটা হলো হাওয়া ভবনের কিচেন ক্যাবিনেট, এবং যারা দুর্নীতি অর্থনৈতিক শৃঙ্খলা থেকে অনেক কিছুর সাথে জড়িত, তারাই কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, যাদের কাছে আমরা কোনো আশা করতে পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক যে 3 মাসের মাথায় আমাদের সরকারের বিরোধিতা করতে হচ্ছে। সেজন্য বলবো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ব্যর্থ। সীমান্তে একটা লোক মারা যাবে এবং উনি এটার প্রতিবাদ থেকে শুরু করে কোনো কিছু করছে না। এই জন্য আমাদের জায়গা থেকে আমরা মনে করি দেশ চালাইতে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। রামিসার বাবা কখনো সরকারকে ক্ষমা করবে না। রামিসার বাবা এনসিপি করে না। রামিসার বাবার কেন তার সন্তানকে কেন হলো ধর্ষণ করা হয়েছে? সীমান্তে যে মানুষটা মারা গিয়েছে তার বাবা হলো এনসিপি করে না, সে কোনো দল করে না, সে একটা দলে বুঝে যে আমি বাংলাদেশের ট্যাক্সের টাকা দেই, বাংলাদেশ আমাকে নিরাপদ করবে। সেই জায়গা থেকে জনগণের মধ্যে ক্ষোভটা হলো ফুসে উঠতেছে। আপনি রাস্তাঘাটে চায়ের দোকানে মানুষের সাথে কথা বলবেন যে চোর তো চুরি করেছে, চোরের উপরে আরো হলো মহা চুরি করতেছে, ভোট তো চুরি করেছে, এখন মনে করছে যে ঠিক আছে, অনেক সময় চোরও হলো সাধু হয়ে যায়, কিন্তু এই তো দেখি বড় চোর আর বড় ডাকাতির হলো প্রস্তুতি নিচ্ছে। আর একটু আগে একটা পেজে দেখলাম, সেখানে হলো মাছের পোনা সে ছাড়তেছে হলো ফিল্ডে, অর্থাৎ পুকুরের মধ্যে। এখন মাছের পোনা যে আপনি পুকুরের মধ্যে ছাড়তেছেন, তা আমরা বলবি যে ভাতে মাছে হলো বাঙালি। আমাদের কোথাও হলো নদীতে পানি নাই, সে হলো খাল কাটতেছে। তো খাল কাটতেছে, তো তাহলে খালের মধ্যে হলো কোথা থেকে পানি আসবে? এটা তো নদী থেকে পানি আসবে, নাকি আপনি খালে ওই বঙ্গোপসাগর থেকে হলো লবণাক্ত পানি ঢুকাবেন? তো তারা এত উলুট পালুট কাজ করতেছে। এবং বাংলাদেশের আমাদের যারা এতদিন বড় বড় প্রগতিশীল কথা বলেছে, বড় বড় কলাম রেখেছে, কেউ বলেছে আমি বুয়েট থেকে পাশ করেছি, আমি হলো সবচেয়ে বাংলাদেশের হলো এনভায়রনমেন্টালিস্ট, তাদের পরিচয়, তাদের কলামিস্ট, থিঙ্কার, কত যে শব্দ তারা আবিষ্কার করছে। কিন্তু যখন বিএনপি কোনো উদ্যোগ নেয় তখন তারা চুপসে পড়ে এখানে বসে আছে, কারণ তাদের কিছুতে 2 টাকা 3 টাকা হলো ভিক্ষুকের মতন হলো সরকার টাকা ঢুকাইয়া দিছে এগুলার পকেটে। ফলত এই ভিক্ষুকের যখন টাকা ঢুকাইয়া দিছে, ভিক্ষুকের মতন হলো কথা বলে। আপনি যে পদ্মা ব্যারেজটা করতেছেন, আপনি ইলেকশনের আগে স্লোগান দিলেন জাগো বাহে তিস্তা, অর্থাৎ তিস্তাতে মশাল মিছিল করলেন, এটা দিয়ে পুরো বাংলাদেশের মানুষ আশান্বিত হয়েছে যে ঠিক আছে, না হলে নদীতে মনে হয় পানি আসবে, তিস্তা ব্যারাজ হবে। আমি লালমরিরহাট, এটা তো সবই দেখি হলো এখানে হলো রাজনৈতিক একটা হলো প্রতারণা। এখন আপনি এরপরে যা বানাচ্ছেন কোথায়? পদ্মা ব্যারেজ। তো আপনার পদ্মা ব্যারেজে পানি আসবে কোথায়? ওইদিকে তো ফারাক্কা ব্যারেজ আছে, ওইখানে পানি ছাড়লেই তো এখানে আসবে। তো আপনার হলো ব্যারেজের মধ্যে সে যখন তখন দরকার হলে পানি ছেড়ে দিবে। পানিটা এখানে সব এনভায়রনমেন্টালিস্ট থেকে শুরু করে যারা জাতীয় প্রকৌশলী রয়েছে, তারা বলতেছে পদ্মা ব্যারেজের বড় ধরনের এখানে হলো যে ইনভেস্টমেন্ট আমরা করতেছি, সেই ইনভেস্টমেন্ট হলো ফাও একটা ইনভেস্টমেন্ট হবে। সরকার এখানে কোনো কনসিডারেশন নিচ্ছে না, এবং তারা সবাইকে বলতেছে সরকার হলো সবচেয়ে ভালো কাজ করতেছে, কার্ড দিয়ে আপনারা সবাই শান্ত থাকবেন। তা আমাদের যদি পানি না থাকে, আপনি দক্ষিণবঙ্গে যাবেন, মানুষ হলো ফসলি জমি চাষ করতে পারতেছে না, বঙ্গোপসাগরের হলো পানির উপরে উঠে গেছে এবং সেগুলো লবণাক্ত পানি, চাষিদের মাথায় হাত।
এবং দক্ষিণবঙ্গে আপনি যেই মানুষগুলা জীবন জীবিকার সাথে জড়িত তাদের খুব বাজে অবস্থা। উত্তরবঙ্গে যাবেন, আপনি রাজশাহীতে যাবেন, এই যে আমের সিজন আসছে, আম চাষিদের মাথায় হাত, আম নামায় সে হলো বিক্রি করবে যায় ঢাকা 120 টাকা আমের কেজি, তো ওইখানে হলো শুধু 20 টাকা না 30 টাকা আমের কেজি। তাহলে ওই কৃষকটা আম উৎপাদন করে তার জীবনটা হলো কিভাবে চালাবে? তাহলে আপনি প্রত্যেকটা সেক্টরে, কৃষি সেক্টর ধ্বংস করে দিচ্ছেন, চামড়া সেক্টর ধ্বংস করে দিচ্ছেন, আমাদের নদী খাল এনভায়রনমেন্টের জায়গাগুলো ধ্বংস করে দিচ্ছেন। এরপরে বড় বড় কথা বলেন, যদি এগুলো বিরোধিতা করা হয় তখন বলেন যে আপনারা খারাপ, আপনাদেরকে হলো রাস্তায় ধরে পিটাইতে হবে। একবার যদি পিটানি দেওয়া হয় সব নাকি তাদের বন্ধ হয়ে যাবে। এখন ওরা আমাদেরকে ধমক দেয় পিটাবে, তা আমরা কি চুপ করে বসে থাকবো নাকি? যে আমরা কি মানে ওদের পিটা খাবো আর আসো তুমি করো আর আমি বসে থাকি, আমি হলো বসে বসে দেখবো? এই পরিস্থিতিতে তো আমরা যাব না। নাকি আপনারা কি এদের সাথে? গতকালকে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশে, এটা কি জানেন? সুপ্রিম কোর্ট বা বিচারালয়ের আলাদা কিন্তু সচিবালয়ের প্রতিষ্ঠা করার কথা ছিল, সেটা কিন্তু সরকার বাদ দিয়েছে। এই যে 15 বছর বিএনপি সকল নেতা কর্মী মামলাগুলা টানলো, মামলা জটে পড়লো, কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরলো, বললো শেখ হাসিনা আমাদের জীবন নষ্ট করে দিয়েছে, অসংখ্য বউ তার হাজবেন্ডকে হলো মামলা জটে হারিয়ে ফেলেছে, এই যে মামলা শেষ হয় না, নাসিরউদ্দিন পিন্টু হলো জেলে মারা গেছে, এখন তারা হলো ক্ষমতায় এসে হলো সুপ্রিম কোর্টের আলাদা যে সচিবালয় প্রতিষ্ঠা হবে এটা তারা বানাইলো না। এবং যে র্যাব হলো এতদিন ধরে মানুষের উপর অত্যাচার করেছে, তারাই র্যাব গঠন করলো, এখন আবার এটাকে এলিট ফোর্স নামে কোন ধরনের মানুষের উপর তারা অত্যাচার চালায় সেই বিষয়ে কোনো ক্লিয়ারেন্স না দিয়ে একটা আইন বানিয়ে তারা আবার এটাকে এলিট ফোর্স বাংলাদেশের উপরে মানুষের উপরে চাপায় দিল। তা আমরা এই বিষয় নিয়ে উদ্বিগ্ন। সরকার একদিকে হলো চুক্তি করতেছে পাকিস্তানের সাথে, আরেকদিকে হলো চায়নার সাথে, আরেকদিকে হলো আমেরিকার সাথে, আরেকদিকে হলো ইন্ডিয়ার সাথে। তো আপনার গোল পোস্ট তো হলো দুই দিকে দুইটা, আপনি 4টা গোল পোস্ট বানায় 4 দিকে গোল দিলে তো কোনো গোলে হবে না। সরকার এখন 4 দিকে তার মেরুকরণ স্থাপন করেছে। এভাবে যদি দেশ চলে, আমরা 18 কোটি মানুষ হলো ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আমরা আশা করব সরকারের শুভবুদ্ধি হবে এবং নতুন বাংলাদেশে আমরা এই যে তারুণ্যের যে স্বপ্ন তৈরি হচ্ছে, একটি নতুন জীবন জীবিকার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। যদি সরকার না করতে পারে, আমরা ইনশাল্লাহ যারা তরুণরা আছে আমরা ক্ষমতায় গিয়ে ইনশাল্লাহ এগুলা বাস্তবায়ন করব। দেখেন, আমি সীমান্তে গিয়ে দেখেছি যে যারা বিজেপি তারা যে টহল দিবে তাদের সে রাস্তা নাই, এবং তাদের বেতন কাঠামো খুবই কম, তাদের অস্ত্র শস্ত্রগুলা আধুনিক না, আধুনিকায়ন করা হয় নাই, তাদের যে গাড়িগুলা দেওয়া হয় সেগুলো আধুনিকায়ন না, এবং পিলখানার মতন একটা হত্যাকাণ্ড দিয়ে তাদের কিন্তু অর্ধেক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এই বাহিনীকে এখনো গড়ে তোলা হয় নাই, এবং তাদের অনেক জায়গায় তাদেরকে রেস্ট্রিকশন দিয়ে রেখেছে তারা। তাহলে আমরা বিজেপিকে যদি শক্তিশালী করতে পারি, এবং এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না, কারণ উনি যদি উদ্যোগ নেয় তাহলে তো ওনার কক্সবাজারে আর ইয়াবা ঢুকবে না, ঢুকবে ইয়াবা ঢুকবে না। উনি যদি উদ্যোগ নেয় তাহলে হলো দুলুভাইয়ের এলাকা দিয়ে তো আর গরু ঢুকবে না। উনি যদি উদ্যোগ নেয় যে কসবা সীমান্তে তো বাংলাদেশে হলো ফেন্সিডিল ঢুকবে না। এই জন্য হলো সরকার এখানে ফেন্সিডিল ব্যবসা করার জন্য যারা মন্ত্রী এমপি ইলেকশনের সময় টাকাগুলা যে ছাড়ে, এই ফেন্সিডিল ব্যবসা 5 বছর করে, ইয়াবা ব্যবসা করে, এবং যত উল্টাপাল্টা সবকিছু ব্যবসা করে তখন জনগণের উপরে হলো অগণতান্ত্রিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে একটা ইলেকশন তারা চালিয়ে দেয়। সেজন্য বলবো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ব্যর্থ। সীমান্তে একটা লোক মারা যাবে এবং উনি এটার প্রতিবাদ থেকে শুরু করে কোনো কিছু করছে না। এই জন্য আমাদের জায়গা থেকে আমরা মনে করি দেশ চালাইতে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। আপনি চিন্তা করেন, রামিসার বাবা বলতেছে আমি বিচার পাবো না, কয় বছরের সন্তান সে ধর্ষণ হয়েছে, শাহ আলী মাজারে কারা মব করেছে, সরকারের কাছে কোনো প্রশ্নগুলোর আমরা এই পর্যন্ত কোনো সমাধান পাই নাই। এজন্য আমি মনে করি যে তারেক রহমান মাছ কাট টাট বাদ দিয়ে তারেক রহমান নিজে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করা প্রয়োজন। নাকি আপনারা কি এদের সাথে? এই জন্য হলো মানে উনি যদি না পারে তখন, এখন আমাদের কি ওই যে শেখ হাসিনার সময় ছিল, যারাই দেয় হলো ফেল করে, এবং সালাউদ্দিন সাহেব আশা বসে থাকে কখন তারেক রহমান কোন দিকে হলো ঝামেলায় পড়ে যায়, আমার মন্ত্রিত্বটা চলে যায়। মন্ত্রীদেরও তো হাত পা বাঁধা, অনেক মন্ত্রীর সাথে তো আমাদের কথা হয় যে ফাইল নিয়ে যায়, ফাইল রেখে চলে যান, কারণ আমার এটা হলো হাওয়া ভবনের লোকদেরই হলো আমি করতে হবে, আপনার দরকার নাই এখানে। তো সরকারের যে কিচেন ক্যাবিনেট আছে, অর্থাৎ মন্ত্রণালয়ের ভিতরে সরকারের একটা আলাদা মন্ত্রণালয় আছে,
সেই মন্ত্রণালয়টা কিচেন ক্যাবিনেট হলো সবচেয়ে দক্ষ মানুষদের দিয়ে বানায়, যারা হলো বাংলাদেশটা লিড করে থাকে বা যে কোনো কান্ট্রি লিড করে থাকে। সরকারের কিচেন ক্যাবিনেটটা হলো হাওয়া ভবনের কিচেন ক্যাবিনেট, এবং যারা দুর্নীতি, অর্থনৈতিক শৃঙ্খলা থেকে অনেক কিছুর সাথে জড়িত, তারাই কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, যাদের কাছে আমরা কোনো আশা করতে পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক যে 3 মাসের মাথায় আমাদের সরকারের বিরোধিতা করতে হচ্ছে। যেখানে সরকার হানিমুনে আছে, আর হানিমুনে কেউ যদি ডিস্টার্ব করে তখন তো সরকার একটু বেশি রাগান্বিত হয় যে কোনো হানিমুন পিরিয়ডে, যে হানিমুনে আসছি, এত সুন্দর একটা অবস্থানে আছি, তোমরা কেন উকি ঝুঁকি দিচ্ছ, মানে আমাদেরকে একটু ডিস্টার্ব করতেছো। তো সরকার যে হানিমুনে যাচ্ছে, সে হানিমুন পিরিয়ডে তো হলো আমাদের বাংলাদেশ তো নষ্ট হয়ে যাচ্ছে, সীমান্তে মানুষ মারা যাচ্ছে, নদীগুলা রক্ষা না করে খাল খনন করতেছে এবং সকলের উপর একটা ধ্বংসযজ্ঞ চালিয়ে দিচ্ছে। এটা তো আসলে আমরা মানতে পারবো না। এটা হলো একটা ছাত্র দলের যে হলো ওই মন্ত্রী হাবিবুর রশিদ থেকে কি যেন নাম, যে হলো লাল বাসের পিছনে দৌড়ায়, ও মানতে পারবে, আমি কিন্তু মানতে পারবো না, কারণ আমার মগজ আছে, ওর মগজ নাই। ও দৌড়াইতে পারবে, আমি দৌড়ানোর লোক না। এই জন্য আমরা বলি যে বাংলাদেশে নতুন করে এই জিনিসগুলো হলো সাজাতে পারে।